এই যে এত সাহস, এটা তুমি কিভাবে পাও? চেপে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে যিনি বসে আছেন তার পরিচয় আর কি করাবো। আপনারা অনেকেই চেনেন, আশেপাশের যারা চেনেন না আমি নাম বললে একবারে চিনে যাবেন। প্রথমে ওনার নামই বলি, ওনার নাম হচ্ছে রঞ্জন দাশগুপ্ত। ওনাকে এখানে আমন্ত্রণ জানানো, তার যে প্রক্রিয়া সেটাও আমি বলবো আপনাদের। ওনাকে আমন্ত্রণ জানানোর কারণটাও জানাচ্ছি। কারণটা হচ্ছে কি, ভীষণ পরিষ্কার কারণ। সেটা হচ্ছে কি, আমি আপনাদের এটা দেখাতে যাচ্ছিলাম যে জীবনে আমরা যে বসে ঘোরাঘুরি করি না, যা কিছু তাই করি না করি, অথচ নিজের কর্মের প্রগতির কথা ভাবি না। অথচ আমরা যে চলাফেরা করি, ধরুন আমি খুশি হয়ে চলাফেরা করি, তার মানে আমার বাবা আছে বলে আমি খুশি হয়ে চলাফেরা করি, কারণ বাবা আমাকে দেখে আমার চলাফেরাতে। আমার বাবা আমাকে সুযোগ দেয় যে নে তুই যা ইচ্ছা তাই কর, আমি আছি, আমি তোর ইকোনমিক্যাল ব্যাকআপ দেখব। তো আমিও আমার পাশে একজন বাবাকে নিয়ে আসলাম আজকে। যেই বাবা, আমার বাবা আমাকে আর আমার দাদাকে দেখে, আর এই বাবা হচ্ছে অনেকগুলো পরিবারকে দেখে, অনেকগুলো বলতে অনেকগুলোর থেকেও বেশি পরিবারকে দেখে। ওনার নাম কয়টা লোকে শুনেছে জানি না, ওনার মুখটা কয়টা লোক চেনে আমি জানি না, তবে ওনার থেকে পরিষেবা নেওয়ার সংখ্যা লক্ষাধিক। আমি একটা সংস্থার নাম বলি, দেখবেন একবারে চিনে যাবেন। সংস্থাটার নাম হচ্ছে ঘর সংসার। আপনার বাড়িতে ঘর সংসারের থেকে কোনো প্রোডাক্ট আসছে কি? ঘর সংসার কি আপনার জীবনযাপনের মান উন্নতি করতে পেরেছে? যদি পেরে থাকে তাহলে মনে করবেন এই ভদ্রলোকের জন্য। আর আমি বলতেই থাকবো এটা না, অ্যাকচুয়ালি আমি প্রথমে জানতে যাচ্ছিলাম যে যারা এত কিছু করে, যারা সমাজে প্রথম শ্রেণীর মানুষ, যাদের দ্বারা সমাজ পুরো পরিষ্কার হয়ে যায়, সমাজ মানে স্বচ্ছ হয় এবং সমাজের প্রগতি হয়, সেই লোকগুলো কেমন হয়? সেগুলো কি আপনার আমার মতো মানুষ? এই বিষয়ে না অনেকগুলো কনফিউশন আমার মনের মধ্যে থাকে। তাই আমি রঞ্জন দার সাথে কথাও বলবো আর আপনাদের দেখাবো যে এই ধরনের মানুষগুলো আসলে মঙ্গল গ্রহ থেকে আসেনি। এই ধরনের মানুষগুলো আমাদের সাথেই বসবাস করে, আর এই মানুষগুলোর জন্যই আমরা হাসি খুশিভাবে চলাফেরা করি পরিবারের সাথে, এবং আমাদের প্রয়োজনীয়তা, আমাদের জীবনযাপনের মান উন্নতি হয়, মানের উন্নতি হয় এই সমস্ত মানুষের জন্য। ধন্যবাদ রঞ্জন দা। ধন্যবাদ আমাকে এইভাবে তুলে ধরার জন্য। জানি না ঠিক কতটা ভালো বলেছো বা কতটা সঠিক বলেছো, কিন্তু আমি ডিজার্ভ করি না আমাকে ঠিক এইভাবে বলুক কেউ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে রঞ্জন দাকে পাশে রেখে এইভাবে বলবো এটা কারণ না, আমি রঞ্জন দাকে কনভিন্স করা বা যাবতীয় আমার উদ্দেশ্য না। আমার আসলে আপনাদের দেখানো ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে, কারণ আমি কিছুই যা করি না করি, আমি না ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের খালি প্রেরণা দিতে চাই নিজেকে, যাতে আপনারা খানিকটা উন্নতি এবং অ্যাটলিস্ট উপার্জনের জায়গাটা আপনারা তৈরি করুন এবং নিজেকে একটা স্টেবল জায়গায় রাখুন, যাতে জীবনটা আমরণ ভালো চলে। এটাই আমার টার্গেট, তোমারও একই টার্গেট। একদম। সুতরাং আমি আপনাদের কাছে রঞ্জন দার সম্বন্ধে অত বেশি কিছু আর বলছি না। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমার রঞ্জন দাকে কতগুলো জিজ্ঞাসা আছে। এই জিজ্ঞাসাগুলো ভীষণ বড় সড়ো না রঞ্জন দা, খুব ছোট ছোট জিজ্ঞাসা। এই হচ্ছে ব্যাপার। তুমি আমাকে শুধু প্রথমে বলো যে তুমি এই যে ঘর সংসার, এখন সেটা আবার তোমার 4 স্কয়ার হলো, তারপর তুমি তোমার বঙ্গভূমি হোটেল করলা, তোমার এখানে মোটামুটি লক্ষাধিক লোকের পরিবার চলে, তোমার কর্মী সংখ্যা বলবো না, তোমার ব্যবসাকে হেল্প করে যেই সমস্ত মানে ভাইরা, তুমি তো তাদের তোমার স্টাফ বলবা না, এগুলো তোমার সবাই ভাই বোনেরা। এই সংখ্যাটা তোমার এখন কত মোটামুটি? আমার এখানে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1000। 1000 লোক? হ্যাঁ, আচ্ছা, 1000 লোক ওনার ভাই বোন ধরে নিলাম। আচ্ছা, এইবার তুমি আরেকটা জিনিস, এটা অবাক করা, যে এই যে আমরা যে ব্যবসা, আমি যে ব্যবসা করি, আমি ব্যবসাতে কি হয়, আমি ব্যবসাতে কাউকে বাকি দিতে ভয় পাই। যদি দেখি যে তার প্রপার্টি লেভেল ভালো আছে, তার বাকির পয়সা দেওয়ার ক্ষমতা আছে, তখন তাকে আমি বাকি দিই।
অথচ তুমি একেবারে নিচু লেভেলের দরিদ্র শ্রেণী, যাদের মোটামুটি দিন মজুরি দিয়েই সংসার ঠিকঠাক চলে না, তাকে তুমি ভালো ভালো মানে ফার্নিচার দিচ্ছ, টিভি দিচ্ছ বা যাবতীয় দিচ্ছ। এই যে এত সাহস, এটা তুমি কিভাবে পাও? বিশ্বাস। অ্যাকচুয়ালি আমি যাদেরকে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করি না, তাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে। কারণ গরিব মানুষ কাউকে ঠকায় না। আমরা তুমি দেখো এখনো পর্যন্ত সমাজের যারা আমাদের দেশকে ঠকিয়ে গেছে কারা? গরিবরা। আমরা কাদের দ্বারা প্রতারিত হচ্ছি? গরিব মানুষ। না। কোনোদিনও না। ফলে এই মানুষগুলোকে আমি বিশ্বাস করি। যেদিন আমি আমার এই বিজনেস স্টার্ট করি, এই মানুষগুলোকে বিশ্বাস করেই স্টার্ট করেছি এবং এদের সাথে কথা বলেই স্টার্ট করেছি। তুমিও তো গরিব ছিলা। অবশ্যই। তুমি গরিব হয়ে ওদের কি করে সহযোগিতা করলা? ওই যে একটা ফাইটিং মেন্টালিটি আমার সবসময় ছিল, যে আমি যে কাজটাই করি না কেন সেটা যাতে সোশ্যাল হয়। উপার্জন অবশ্যই করতে হবে। উপার্জন না করলে তো আমার পেট চলবে না বা আমাকে কেউ পুষবেও না, তাহলে তো আমিও ভিখারি থাকবো। আমি নিজে উপার্জন করলেই না আমি অন্যের উপকার করতে পারবো। তা উপার্জন মানে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে উপার্জন করা যায় কিভাবে, সেটা আমি অনেক ভেবে চিন্তে ব্যাপারটাকে মেনে নিই আর কি, অ্যাকসেপ্ট করেছি এবং এই জায়গায় নেমেছি। এই যে খুব একটা সহজ হয়নি আমার এই জায়গায় আসা। দারুণ কঠিন লড়াই করে আজকে আমাকে এই বিজনেসটা স্টার্ট করতে হয়েছিল এবং এই মানুষগুলোর পাশে আমি দাঁড়িয়েছিলাম। আজকে 15 বছর আগে আমাদের আমি জাস্ট আলিপুরদুয়ার নিয়ে শুরু করেছিলাম, যে আলিপুরদুয়ারের আশেপাশের যে গ্রামগুলো ছিল না, গ্রামের মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা খুবই পুয়ার ছিল। মানে তাদের বাড়িতে বসতে দেওয়ার মতো না, তাদের বাড়িতে যদি কেউ যেত তাদেরকে যে বসতে দেবে তার জন্য একটা চেয়ার থাকতো না। তারা যে রাতে ঘুমোতো, সঠিক যে চৌকি, সেই চৌকিটা সঠিক ছিল না। বিছানা বলতে তথৈবচ অবস্থা, ঘরের অবস্থা তো খুবই খারাপ। তা সেই জিনিসগুলো আমি উপলব্ধি করেছিলাম যে কেন এরকম। অবশ্য দেখবে এরা কিন্তু উপার্জনটা ঠিকঠাক করে, প্রায় বাড়ির প্রত্যেকে কিছু না কিছু করে সারাদিন, কিন্তু এদের পাশে এমন কেউ গিয়ে দাঁড়াচ্ছে না যে তাদেরকে হেল্প করবে তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়ানোর জন্য। আজকে বাড়িতে যদি আমার লিভিং স্ট্যান্ডার্ডটি ঠিক থাকে না, তাহলে আমার সমাজের যে মান, সেই মানটাও কিন্তু বৃদ্ধি হয়। যে গ্রাম ডেভেলপ হলে শহর ডেভেলপ হবে এবং তোমার কাছে তো পয়সাই ছিল না, তুমি কি করে হেল্প করলা? আমি তো নিজের থেকে হেল্প করিনি। আমি জাস্ট এই মানুষগুলোর প্রতিনিধি হয়ে শহরের কিছু দোকানদার এবং সেদের কাছে গিয়ে দরবার করি। সেখানে কেউ হয়তো ঘাট ধাক্কা দিয়েও বের করে দিয়েছে, কেউ আমাকে পাগলও বলেছে। এইভাবে হয় নাকি কোনো সময়? কিন্তু তারপরেও যথারীতি কিছু কোনো একজন দুজন যারা আমাকে বিশ্বাস করেছে, না বিশ্বাস তো করেনি, তোমার থেকে বন্ধক রেখেছে, সেটা ছিল, সেটা তো একটা কিছু থাকেই। তার মানে তুমি বাড়ি ঘর বন্ধক দিয়েছো এবং তারপরে তোমাকে লোকেরা বাকিতে জিনিস দিয়েছে, সেই জিনিস নিয়ে তুমি গরিবদের বিশ্বাস করে সেই প্রোডাক্টটা গরিবদের কাছে দিয়েছো এবং তুমি বিশ্বাস ছিল যে ওরা আমাকে সপ্তাহে সপ্তাহে পয়সা দেবে। দেখুন ব্যাপারটা দেখুন যে মানে কতটা সাহসের প্রয়োজন। আমি বলছি যে আপনারা যে আচ্ছা তোমার বাবা তো রাজি ছিল না, না তোমার বন্ধুরা রাজি ছিল না, তোমাকে সবাই পাগল বলেছে এবং সেইটা জানা সত্ত্বেও তোমাকে এত প্রেরণাহীন করে দেওয়ার পরেও তুমি যখন কাজ করেছো তখন তোমাকে গাধা বলেছে লোকেরা, আমাকে পাগল বলেছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার কাছে হাতে নেই পয়সা, অথচ তুমি চিন্তা করলে আমার গরিবদের সাপোর্ট করব, সেখান থেকে আমার উপার্জনও জুটবে এবং আমার কাছে পয়সা নেই, অতএব আমি বুদ্ধি করে ব্যাপারটাকে কন্টিনিউ করব। তোমার কোয়ালিফিকেশন কি? আমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি। তার আগে তোমার যখন আমি সেকেন্ড ইয়ার, তখন গিয়ে আমি কলকাতায় একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হই। সেই সময় তোমার কম্পিউটার প্রায় নতুন নতুন আসছে আর কি, আর কম্পিউটারের একটা ভালো যুগ। মানে প্লেন গ্র্যাজুয়েশন করার থেকেও কম্পিউটার নিয়ে পড়াশোনা করে আরও বেশি করলে, মানে ওগুলো নিয়ে পড়াশোনা করলে বেশি ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন কম্পিউটার করতে চাই, উদ্দেশ্য কম্পিউটার ছিল, পাশাপাশি কলকাতায় গিয়ে একটা জব করব, এটাও একটা উদ্দেশ্য ছিল। কারণ বাবার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, বাবার পাশে দাঁড়াতে হবে। তো আমি তো পড়াশোনা করে যদি বাবার অর্থই ধ্বংস করি তাহলে তো হবে না, ফলে উপার্জনটা আমাকে করতে হবে।
তা সে সময় আমি ওখানে কম্পিউটার করি এবং একটা বিজনেস ম্যানেজমেন্টের একটা ক্লাসও করি আর কি। ওখানে একটা ক্লাস হয়েছিল, ওই সেন্টার থেকে করিয়েছিল, করে তারপর ওখানে একটা কোম্পানিতে জব করি। সেই কোম্পানির জবের সূত্র করে নর্থ বেঙ্গলে পোস্টিং, এবং সেই করতে করতে এইভাবে লড়াই করে করে আস্তে আস্তে এইসব দিকে আসা আর কি। এক মিনিট, আমি ক্যামেরাটা একটু ঘোরাই, হ্যাঁ একটু ঘোরাই, এইবার বোধ হয় আরো বেটার আসছে। হ্যাঁ, আসলে আমি না তোমার পাশে না আরো বেশি ছোট হতে হতে পেছনে চলে যাচ্ছি, কারণ কি তুমি এতটা বেশি অ্যাডভান্স। যাই হোক, একটা মজার বিষয় কি জানেন, সেটা হচ্ছে কি যে আমি যখন রঞ্জনদা কিন্তু ভীষণ ভালো গাইতে পারে, যাই হোক গাইতে পারে, ভালো গাইতে পারে, না হয় আপেক্ষিক, আপনারা শুনে বলবেন। গানের সম্বন্ধে যা কিছুই বলা না বলা সেটা পড়ে যায়। আমি রঞ্জনদাকে শুধু আগ্রহ প্রকাশ করেছি, রঞ্জনদা আমি তোমার দু একটা কথা আমি লোককে জানাতে চাই। লোকেরা মাঝে মাঝে প্রেরণাহীন হয়ে যায়, প্রাণ ত্যাগ করে দেয়, একটু কোনো বিপদ দেখলে পরে, একটু কোনো সমস্যা দেখলে পরেই একদম কি বল মানসিকভাবে ভেঙে পড়ে। তুমি এক দুটো যদি কথা বলো তাহলে বাচ্চাগুলোর অ্যাটলিস্ট গ্রো আপ হবে, বাচ্চাগুলোর প্রেরণা পাবে এবং কাজের নিজেরা এগোতে পারবে। এই জন্যই আমার এই ভিডিওটা বানানো। আমার ভিডিওতে বেসিক্যালি প্রেরণামূলক কারণেই আমি ভিডিওগুলো বানাই। গান বাজনা ওই কারণেই করি, মানসিক প্রেরণার জন্য, শান্তির জন্য। হ্যাঁ, তো এবার তোমাকে দেখে তো আমি ভীষণভাবে প্রভাবিত, আর এই জন্যই আমি তোমাকে মানে আসতে বলছি। আর তুমি আসলা আমাদের ঘরের নিচে বসে তুমি রুটি তরকা খাচ্ছ, এটা আমার কাছে অনেকটাই গৌরবের। থ্যাংক ইউ। আচ্ছা, আমি না কতগুলো প্রশ্ন রঞ্জনদাকে বলবো, সেটা একটা ছোট ছোট করে উত্তর দিলে আর বেশি লম্বা ভিডিও হবে না। সবার প্রথম প্রশ্ন, যারা তোমাকে ডিসকারেজ করেছিল, যারা তোমার কাজে বাধা হয়ে গেছিল এবং তোমাকে পাগল বলতো, এই বলতো, তারা এখন তোমার কাছে ঘোরাঘুরি করে না, তারা দূরে চলে গেছে? না, তারা তো এখন মানে আমাকে দেখে এখন তারাও ওই টাইপেরই বিজনেসেও অনেকে নেমেছে, এবং তারা তাদের নিজস্ব যে বিজনেস ছিল সে সময়, সেই বিজনেসটাকে ঠিক এই আমার কনসেপ্ট নিয়ে এখন তারা অনেক বড় কিছু করেছে। আচ্ছা, তুমি যে বিজনেসটা শুরু করলা সেই বিজনেসটা ছিল তখন তোমার আকারে তোমার নিজের রেডি করা। এই মুহূর্তে এই মার্কেটে এই বিজনেস কতগুলো আছে এরকম বিজনেস? অনেক, এখন অনেক এই কনসেপ্ট নিয়ে অনেকে বিজনেস করছে। আচ্ছা, তোমার বিজনেস কি মানে শুধু পশ্চিম বাংলা জুড়ে, না পশ্চিম বাংলা ভারতবর্ষে জুড়ে? না, ভারতবর্ষ বলতে সেভাবে এখনো যায়নি, বিহারের কিছুটা আছে এবং আসামের কিছুটা আছে। আচ্ছা, এইবার আমার 2 নম্বর প্রশ্ন, আমি এখন খুব তাড়াতাড়ি প্রশ্ন করবো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার বাড়ির পরিবার বাদে তোমাকে ভালোবাসে এরকম 3 জনের নাম বলো। সবাই ভালোবাসে। না না, নিজের নাম বলতে হবে। আমাকে সবাই ভালোবাসে, আমার বাবা মা ভাই বাদ দিয়ে, বোন। বাবা মা ভাই বোন বাদ দিয়ে, মানে পরিবারের মানে বাড়িতে বাবা মা স্ত্রী বাচ্চা বাদ দিয়ে, কাকা কাকিমা। আরে পরিবার বাদ দিয়ে। পরিবার বাদ দিয়ে আমাকে যে ভালোবাসে, কারে ভালো, বন্ধুরা, প্রত্যেকটা বন্ধু খুব ভালোবাসে। আচ্ছা, তুমি নাম ডিপ্লোম্যাটিক, হ্যাঁ ডিপ্লোম্যাটিক। না না, সবাই অ্যাকচুয়ালি কি ভালোবাসাটা আমি খুব পাই, আমাকে সবাই খুব ভালোবাসে। কেন জানি না, কিন্তু আমাকে সবাই ভালোবাসে খুব। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, এবার তুমি কাকে ভালোবাসো পরিবারের বাদ দিয়ে? 3টে নাম বলতে হবে, টপ 3টা নাম হয় ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, এটা খেয়াল রাখবে না। আমিও সবাইকেই ভালোবাসি, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ঘৃণা করব না। এটা আমরা সবাই বুঝে গেছি, এটা ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা নেক্সট প্রশ্ন হচ্ছে, এই তোমার যখন খুব দুঃখ হয় তখন তুমি কি করো? চুপচাপ থাকে, একা থাকে। তোমাকে যখন খুব কেউ গালিগালাজ করে এবং বকাবকি করে এবং অসন্তোষ প্রকাশ করে তখন তুমি কি করো? চুপচাপ থাকি। আচ্ছা, তোমার ক্ষেত্রে তোমার যখন শরীর খারাপ হয় তখন তুমি বাড়ির কাকে বলো প্রথমে? শরীর খারাপ হলে, ছোটোখাটো হলে আমি কাউকেই কিছু বলি না। আচ্ছা, কারণ এতে তারা বিব্রত হয়। বিব্রত মিন্স তারা তখন আমাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করা শুরু করে দেয়, টেনশন ফিল করে। তা আমি চাই না, যতক্ষণ পর্যন্ত পারি নিজের মধ্যে রাখি, এবং সেটা খুব একটা বড় শরীর খারাপ হয়নি বা আশা করি হবে না, হলে একেবারে শেষ। আচ্ছা, তা সেরকম কিছু না। এবং তাহলে তো অবশ্যই মিসেস আছে, মিসেসকে সাধারণত প্রথম বলা হয়, তারপরে। আচ্ছা, এইবার ধরো তোমার পছন্দের একটা পুরো মূল্যবান জিনিস, তোমার কোনো কর্মী, যাকে আমি কর্মী বলছি, তুমি তো সহযোগী বলো, যাই হোক, তোমার কর্মী তোমার সামনে কোনো কারণবশত ভেঙে ফেললো, তুমি সেটাকে কিভাবে রিঅ্যাক্ট করো? খুব কঠিনভাবে কিছু আমি রিঅ্যাক্ট করি না। আমি জাস্ট ভেঙে গেল, কেন ভাঙলো বা কী বৃত্তান্ত সেটার দিকেও যাই না। যেটা হয়েছে সে তখন অনুতপ্ত হয়, এবং আমি তখন তাকে বলি ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, যেটা হয়েছে। এবার নেক্সট,
সে পেশায় ম্যাথর হোক বা রাজনীতিবিদ হোক, অনেক বড়, তুমি যদি কাউকে সময় দাও তাহলে বিফোর টাইমে তুমি গিয়ে বসে অপেক্ষা করতে থাকো, সে অনেক দেরি করে পরে আসে, এবং তারপরে ও আসার পরেও তুমি তোমার উত্তেজনা বা রাগারাগি ওর সাথে করো না কেন? কেন করবো? ও দেরি করে আসলে সময়ের তো একটা ভ্যালু আছে। না না না, আমি নির্দিষ্ট কিছু সময় ব্যাপারটাকে একটু মেনটেন করতে হয়, কারণ সে দেরিতে আসার কারণ হয়তো সে কোনো একটা অসুবিধার জায়গায় ছিল। অ্যাকচুয়ালি না, আমি খুব একটা রাগারাগি কারোর সাথে করতে পারি না। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে নিমন্ত্রিত কত লোক থাকে? সে অনুষ্ঠানের উপর নির্ভর করে, অনুষ্ঠানটা কী অনুষ্ঠান এবং কাদেরকে নিয়ে করা হচ্ছে সেটার উপর নির্ভর করে। ধরো তোমার বাড়িতে একটা পুজো হচ্ছে। পুজো যেরকম আমার বাড়িতে মায়ের পুজো হয়, সেই পুজোতে প্রায় 15-16। আচ্ছা, এরকম কোনোদিন হয়েছে যে তুমি তোমার কোনো একজনকে নিমন্ত্রণ করো নাই এবং সে এসে তোমাকে বকাবকি করলো যে কেন তাকে নিমন্ত্রণ করো? হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে। আমি আর কি আউট অফ মাইন্ড হয়ে যায় না কিছু কিছু ক্ষেত্রে, তো সেরকমই হয়ে গেছে। হয়তো বা এরকম হয়েছে যে ওকে বলবো, ফোনটা করেছিলাম তখন কোনো কারণে ফোনটা ঢোকেনি, তাই বলা হয়নি। কিন্তু সে সেভাবে রাগ করেনি। এই যে সে এসে যখন আমাকে বলে না যে কিরে তুই আমাকে জানালি না তোর বাড়িতেই, তখন আমার আরও গর্ব হয় যে ও আচ্ছা। কতটা আমাকে আপন ভাবে, তাই তো এই কথাটা বললো, নাহলে তো চুপচাপ থাকতে পারতো, বলেনি, একটু দুঃখ পেতো, বাস বলেনি। আচ্ছা, আমি জানি যে যেমন ধরো আমার বাড়িতে কোনো আসবাবপত্র নেই বা জিনিসপত্র নেই, আমি গরিব, আমার কোনো রক্ষণাবেক্ষণেরও দরকার নেই। তোমার কাছে যা সম্পত্তি আছে সেটা অনেক, তোমার গাড়ি, বাড়ি, সমস্ত কিছু, এত কিছু সম্পত্তি, এবং তুমি নিজে সমৃদ্ধ, তোমাকে ঘিরে এতগুলো মানুষ চলে, তাও তুমি বডিগার্ড রাখো না কেন? প্রয়োজন হয় না তো, আমার তো সেরকম শত্রু নেই। বডিগার্ড তো বাইরে থেকে কোনো আক্রমণ আসলে তারপরেই তো সেই আক্রমণকে রোখার জন্য তো বডিগার্ড। তা আমার তো সেরকম শত্রু নেই কেউ। আমি তো সবার ভালো করি, সবার ভালো চাই এবং সবাই আমাকে ভালোবাসে, ফলে আশেপাশে যারা আছে তারাই বডিগার্ড আমার। আচ্ছা, আরে একটা জিনিস, তোমার কাছে এত জিনিসপত্র আছে, তুমি ফেসবুকে এটার আপডেট দাও না কেন যে তুমি একটা নতুন গাড়ি কিনলা, তোমার একটা বঙ্গভূমি এত বড় হোটেল আছে, তোমার এই আছে সেই আছে, তো তোমার জিনিসের তো মোটামুটি সারা আলিপুরদুয়ার, আলিপুর জেলাতে তো তোমার থেকে ধনী লোকের সংখ্যা অপেক্ষাকৃত কম, এত কিছু থাকা তো তুমি এগুলো দেখাও না কেন লোককে যে আমার কাছে এটা এটা আছে? না, আমাকে কিছু দেখাতে হয় না, আমারটা এমনি লোকেরাই দেখিয়ে দেয়। আমার কাছে, আমার কাছাকাছি লোকেরাই সব জানিয়ে দেয় যে এটা রঞ্জনদার বা এটা রঞ্জনের বা এটা কার। আমার প্রয়োজনই পড়ে না ফেসবুকে আসার। তো এই এই বিষয়ে তুমি বাচ্চাদের কি বলবে? দেখো, ফেসবুকে বা কোনো কিছু দেওয়া, এটারও একটা পজিটিভ সাইডও আছে, আবার নেগেটিভ সাইডও আছে। এরকম আমি যেরকম আমার কিছু কিছু কাজ আছে যেগুলোকে আমি ফেসবুকে দিতে ভালোবাসি, যেরকম আমি কাউকে কিছু একটা পরিষেবা দিচ্ছি, কোনো একটা গরিবকে কিছু করছি বা কিছু করছি, সেটা আমি দেখাতে পছন্দ করি এবং এটা উচিত, কারণ এটা দেখলে পরে আমার দেখা দেখে আরেকজন কিছু করতে পারবে। আচ্ছা ঠিক আছে, রঞ্জন করে আমি করি, এটা একটা পজিটিভ দিক আছে। এছাড়া নিজের কিছু যে আমি আজকে একটা গাড়ি কিনলাম বা একটা ভালো টি শার্ট কিনলাম বা আমি জিম করছি, এইগুলোকে ফেসবুকে তার মানে তুমি বলতে চাচ্ছো যে যদি তোমার মধ্যে কোনো কোনো একটা মেসেজ দিতে হলে সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আর তাছাড়া তোমার মধ্যে যদি মেধা থাকে তাহলে লোকেরাই সেটা তুলে ধরবে, লোকেরাই তুলে তোমার করতে হবে না। বন্ধুরা, ব্যাপারটা খেয়াল রাখবেন, হ্যাঁ, যে আমরা ফেসবুকে এত বেশি ব্যবহার করি এই সমস্ত জিনিসে, সেটা একজন না 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 না, আমি ওটা বলছি না। আরে না, ফেসবুক বন্ধুরা যারা রয়েছে তারা এটা মানে এটা নেবে না যে ফেসবুকে কোনো কিছু পোস্ট করা মানে খারাপ, আমি সেটা বলতে চাইনি। যাই হোক, এটা আপনারা বুঝে নেবেন অ্যাকচুয়ালি এটার অন্তর্নিহিত কি অর্থ আছে, সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আরো একটা ছোটখাটো দেখুন প্রশ্ন যদি আমি করতে থাকি, আমার তো মনে মনে অনেক কিছু জিজ্ঞাসা আছে। একটা রঞ্জনদার একটা সু অভ্যাস বলবো না কু অভ্যাস, রঞ্জনদার নিজের ফান্ড খরচ করে, অনেক অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লেয়ারদের জড়ো করে বাংলাদেশে নিয়ে চলে যায়, বিদেশে নিয়ে চলে যায় খেলানোর জন্য, অথচ রঞ্জনদা নিজেও খেলে না, মাঝে মধ্যে তো নিজে যায়ও না, অথচ সেটাকে প্রডিউস করে। এবং আলিপুরদুয়ার জেলাতে এই বছর কর্পোরেট একটা টিম হয়েছে, ফোর স্কোয়ার বলে, ওই সেই টিমটাও এবার ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে, তাতে রঞ্জনদার মোটামুটি লাখ দশেক টাকা তো খরচ হয়ে গেছে। আচ্ছা, এই যে তুমি ঘরের খেয়ে বোনের মস্তারো, এটা কেন? বোনটাই তো আমার, ফলে মোষ তো তাড়াতেই হবে।
অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে খেলাটা খুব ভালোবাসতাম। অর্থনৈতিক অভাবের জন্য আমি নিজে সেভাবে খেলার জগতের সাথে জড়িত হতে পারিনি। কিন্তু এটা আমার একটা ভালো লাগার বিষয়। দেখবে অনেকে মদ খেয়ে প্রচুর টাকা উড়িয়ে দিচ্ছে বা অন্যান্য নেশা করে প্রচুর টাকা উড়িয়ে দিচ্ছে। এটা আমার একটা নেশা। এইটা তোমার একটা নেশা। তাহলে গান বাজনাকে তুমি কিভাবে দেখো? ওটা আমার ভালো লাগা একটা। কিন্তু গান বাজনা তো কোনো একটা, তুমি তো এত বড় বড় অনুষ্ঠান অ্যারেঞ্জ করে ফেলো হুম। এবং তুমি সেখানে গান করো, তুমি গানও ভালোই করো। এবার এই যে গান করো, যে তুমি যে কোনো ভাবে জড়ো হয়ে করতে পারো, এই এত অ্যারেঞ্জ করে এত পয়সা খরচ করে, এটা কি তুমি বিলাসিতা দেখাও? না, না, আমি যে প্রোগ্রাম করি বা আমি যেখানে এসে করি সেটা সেই আমি গান করব বলে সেখানে না। সেটা তো কোনো একটা অনুষ্ঠান থাকে। সেই অনুষ্ঠানে আমি আমার নিজের গানটা করি এবং প্লাস আ আমার সারাউন্ডিং বেশ কিছু বন্ধু-বান্ধবকেও আমি এর মধ্যে জড়িয়ে নিয়েছি। তাদেরকেও দিয়ে একটু গান-টান করাই বা তারাও আ গান-টান করে। তা আমাদের মতন সিঙ্গারদের তো কোনো একটা স্টেজে কেউ জায়গা দেবে না। তা নিজেদের জায়গা নিজেরা করে নিই, নিজেরাই গাই এবং তোমাদের মতন দর্শক ডেকে এনে গান শোনাই, যে শোনো, জোর করে শোনাই। ভালো না লাগলেও শুনতে হবে। সেটা হচ্ছে তোমাকে এখানে মানে আগ্রহ দেখিয়েছে এবং তুমি সাড়া দিয়েছো। মানে লাস্ট দুটো প্রশ্ন, লাস্টের প্রশ্নটা পরে বলছি। একটা প্রশ্ন, তুমি যে এই যে শান্তভাবে লোকের সাথে কথা বলো, এত সরলভাবে লোকের সাথে আমি মেশো, মনে হয় যে পাশের বাড়ির আমার সেই ভাই বন্ধুটা এইভাবে কথা বলে। কোনো একটা আলাদা লোক যারা তোমাকে চিনবে না, মনে হবে যে একটা মাটির থেকে লোক, যে একদম গরিব ফ্যামিলির থেকে এসে একদম সরল সাদামাটাভাবে লোকের সাথে মিশলাম। এই লোকটা হয়তো কোনো কিছু করে না। এই যে সারল্য, অতি সারল্য যেটাকে বলে, এটা কি তুমি বুদ্ধি করে করো না এটা তোমার অভ্যাস? এটা এটা আমার অ্যাসেট। এটা কি তুমি ছোটবেলা থেকে আমি এরকম? ছোটবেলা থেকেই এইভাবেই মিশি মানুষের সাথে। যখন আমার কিছু ছিল না তখনও আমি এইভাবেই চলতাম। আজকে যতটুকু যা হয়েছে তার কোনো বড়াই আমি করি না এবং আমার যে ব্যবহারটা আমি আজ থেকে ৪০ বছর আগেও করতাম সেই ব্যবহারটা আমি আজকের দিনেও করি। আমি আমার প্রতিপত্তি হয়েছে বা আমার অনেক কিছু হয়েছে তাই আমার একটু অহং ভাব হবে। আমি এটা কিন্তু তুমি তো তাহলে অনেক জায়গায় সুযোগ পাও না, তোমার মর্যাদা দেওয়া হয় না। কেননা যখন খুব সরলভাবে লোকের সাথে জামা কাপড়ের পোশাকে কোনো বাহাদুরি নেই, এই নেই সেই নেই, এমন একটা জায়গায় তুমি চেনো, তোমাকে কেউ চেনে না, অথচ তার মধ্যে তুমি উত্তম শ্রেণীর মানুষ, তুমি তো এরকম জায়গায় এন্ট্রি পাও না। হ্যাঁ, হয় এরকম হয়। যে তোমাকে তাতে চিনলই না, পাত্তা দিল না। তাতে আমার কোনো দুঃখ নেই বা তাতে আমার কোনো ব্যাপারও না। মানে তুমি তোমার স্বভাব চেঞ্জ করবা না, না। না, না, না। কি এইটা আবার চেঞ্জ করে না। এটা লোকে পায় না। এটা গড গিফটেড জিনিস। সেটা আমি আমি পরিবর্তন করি। আমি বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলতে যাই বা অমুক তমুক করতে গিয়ে এরকম একটা ভাব করি যে আমার থেকে বড় প্লেয়ারই নেই, এমন গানের একটা এমন ভাব করি যে আমার থেকে ভালো সিঙ্গারই নেই, তারপরে আমাকে সেখানে যা জায়গাতে আরে এই যে অলোক কুণ্ডু আসছে, অলোক কুণ্ডু আসছে, অমুক তমুক। এগুলো তুমি কিছুই করো না। না, না, এটার মধ্যে কি আছে? হ্যাঁ কি? এটার মধ্যে অ্যাকচুয়ালি কি জানো তো? দিনের শেষে তো আয়নার সামনে নিজেকে দাঁড়াতে হয়। আমি কি আর্টিফিশিয়াল করলাম আর কি অ্যাকচুয়াল আমার সেটা তো নিজে জানি তো। এবার আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমি দেখব যে আজকে আমি এই আর্টিফিশিয়াল কাজটা করে এসে বাহবা নিয়ে আসলাম, ওটা চলবে না। চলবে না। আচ্ছা, তুমি দেখতে কেমন তোমার মতে? আমার মতে আমি ভালো দেখতে। আমাকে কেউ ঘৃণা করে না। তার মানে সবার বাড়িতে আমাকে স্থান দেয়, সবাই ডেকে কথা বলে বা আমি কারোর সাথে কথা বলতে গেলে কেউ আমাকে ফিরিয়ে দেয় না কুৎসিত বলে, ফলে মনে হয় আমি ভালো। ঠিক আছে, তাহলে এবার আমার শেষ প্রশ্নে যাই। হুম। এটা কিন্তু এইবারের মতো, আবার তোমাকে আসতে হবে কিন্তু। অবশ্যই আসবে তো? অবশ্যই আসবো। আচ্ছা, গানের চক্করে আমি আলাদা করে আপনাদের গান শোনাবো। আজকে এই কথার মধ্যে এই মানে প্রত্যেকবার কি হয়, ওনার কথা শোনা মানে যেই যাকেই আমি আমন্ত্রণ জানাই তার কথার সাথে সাথে গান দেই। এবার কিন্তু আমি গান দেবো না, এবার শুধু ওনার কথাই থাকবে। এবার আমার একটাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে তুমি বিগিনার, অর্থাৎ নতুন যারা নিজেদের উপার্জনে নিজেদেরকে নিয়োগ করবে বা যারা পড়ুয়া আজকে কলেজ পার করে উঠে তারপর নিজেদের জীবনটাকে গড়বে বা জীবনটা গড়া শুরু করেছে, তাদের জন্য তোমার মেসেজ কি? আমি না তাদের মেসেজ দেওয়ার আগে একটা জিনিস আমি বলতে চাই আর কি।
যে আমরা এই মুহূর্তে যারা গার্জিয়ানরা না, আমরা শুরুতেই একটা ভুল করি, মানে আমাদের ছেলে মেয়েদেরকে একটা ভুল রাস্তায় পরিচালনা করে একদম শুরু থেকে। দেখবে তুমি হয়তো তোমার ছেলেকে বললে, বাবা ভালো করে পড়াশোনা করো, করে একটা ভালো চাকরি পেতে হবে। একদম ভুল কনসেপ্ট। এবং আমাদের ছেলেমেয়েরা ঠিক এই জিনিসটাকে মাথায় নিয়েই বড় হচ্ছে যে চাকরি করব। কিন্তু আলটিমেটলি সবার দ্বারা চাকরি পাওয়া সম্ভব হয় না তো, তাই না? এবার আমি আমার ব্যাচের কথা বলছি। আমার ব্যাচে ধরো আমরা 70টা ছেলে ছিলাম। 70টা ছেলের মধ্যে 10টা ছেলে চাকরি, একদম পড়াশোনা শেষ, ও 10টা ছেলে চাকরি পেয়ে গেছে। বাকি 30টা ছেলে প্রায় 4-5 বছর একদম কঠিন লড়াই করার পরে তারা ছোটোখাটো কোনো চাকরি টাকরি নিয়ে আছে। কিন্তু বাকি যে আরও 30টা ছেলে, এই 30টা ছেলে চাকরির পেছনে দৌড়তে 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 তাদের 10টা বছর শেষ করে দিয়েছে। এবার তখন গিয়ে তাদের বয়স যখন 35-40 হয়ে যায়, তখন তারা বিজনেস খোঁজে, কিছু একটা করা যায় কিনা। আলটিমেটলি আমরা শুরু থেকেই যদি ব্যবসা নিয়ে ভাবতাম, আমাদের পড়াশোনাটাকে যদি এই থিঙ্কিং নিয়েই করতাম যে আমাকে ভালোভাবে পড়াশোনা শিখে একটা ব্যবসা করতে হবে, চাকরি পেলে পেলাম, না পেলে নাই, ব্যবসা করব, তাহলে কিন্তু এই যে আমরা যারা বিশেষ করে বাঙালি সমাজ, আমরা কিন্তু খুব পিছিয়ে পড়ি উপার্জনের ক্ষেত্রে। দেখবে এখনও আমার অনেক বন্ধু আছে যারা নির্দিষ্ট উপার্জনটুকু করে না, কিন্তু একসাথে যখন পড়াশোনা করতাম ও হচ্ছে ফার্স্ট বেঞ্চের ছেলে ছিল। গতকালকেই তার সাথে কথা হয়েছে, বন্ধু তোর সাথে সেদিন দেখলাম তুই এদিক দিয়ে যাচ্ছিস, আমি একটু লজ্জায় পেলাম তোর সামনে গিয়ে কথা বলতে। আলো কেন? বলে না তুই আজকে এমন একটা জায়গায় আছিস, সবার সামনে তোর সামনে দাঁড়িয়ে কথা বলো। আমি বললাম তুই সামনে আসলে তোকে আমি কষিয়ে চড় মারতাম একটা, তোর সাথে কি আমার এই রিলেশন নাকি? তুই আমার সাথে কথা বলবি, আমি কিসের কি বড় লোক হয়ে গেছি না ছোট লোক আছি তুই সেটা দেখবি কেন? তুই তো বন্ধু, তোর সাথে আমার বন্ধুত্ব রিলেশন, তুই আমাকে রাস্তায় ডেকে কথা বলবি না? বলে না না না, খারাপ পাস না, আমার তাই মনে হলো, আমি তাই তোকে বললাম। আলো না, এই জিনিস কোনোদিনও করবি না। যখন যেখানে দেখা হবে, আমি দেখলে আমি কথা বলবো, তুই দেখলে তুই আমার সাথে কথা বলবি। আমাদের রিলেশন তো বন্ধুত্বের রিলেশন। তা ও ছিল হচ্ছে আমাদের ফার্স্ট বেঞ্চের একজন স্টুডেন্ট, কিন্তু ওই যে চাকরি চাকরি করে 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 আজকে গিয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিচ্ছু করতে পারছে না। এখন ওই হোম ডেলিভারির বিজনেস করে আর কি। তাহলে তুমি বাচ্চাদের কি বলবে? আমি বলবো একদম শুরু থেকে নিজেদের মাইন্ডটাকে সেট আপ করে নাও যে আমার লাইফে আমি কি করব, আমি এখন সেটা নিয়ে ভাববো না। আমি যদি চাকরি নিয়ে ভেবে ভেবে বড় হই না, তাহলে আমাকে একটা সময় গিয়ে ধাক্কা খেতে হবে। আমি পড়াশোনাটাকে সঠিকভাবে করব, তারপরে গিয়ে আমি ঠিক করব যে আমি কি করব। মানে যেটা যেটা আমি যেটাতে আমি ধরবো হ্যাঁ, সেটা হ্যাঁ, আগে করে সেটা নেবো। আগে করে নেব। আগে আমার পড়াশোনাটাকে আমি সঠিকভাবে করব, পড়াশোনা করে নিলাম। এইবার আমার কাছে মার্কেটে প্রচুর কর্মসংস্থান আছে, খালি সেটাকে ধরতে হবে। আমাদের কাছে না কনসেপ্ট প্রচুর আছে, আর এখন কনসেপ্টে যেতে হবে। সাধারণ কিছু নেই, সব অসাধারণ। তো বাচ্চারা ছোটবেলায় ধরো আইপিএস কে দেখেই প্রভাবিত হয়ে গেল, এই হয়ে গেল, সেই হলো, বাবা মারাও প্রচুর চাপিয়ে দিচ্ছে, তুই বড় হয়ে হবি, সেই হবি, অমুক হবি, তমুক হবি। তাহলে তুমি বাবা মাদের কি বলবে? একদম এই ভুল কোনোদিনও করা উচিত তাহলে না। বাবা মাকে তুমি আমি প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে বলবো, আপনাদের যেটা ভাবনা সেটা বাচ্চাদের উপর চাপাবেন না, ওদেরকে ওদের মতন বড় হতে দিন, সঠিক গাইডটা করুন, গাইডটা সঠিক রাখুন, বাকি ওরা কি হবে ওরা ঠিক করে নেবে। আজকালকার দিনে ছেলে মেয়েদেরকে বলতে হয় না যে সে কোন সাবজেক্ট নিয়ে পড়বে বা কোন লাইনে পড়বে। ওরা দেখো, আমি দেখেছি এখনকার 11-12-এর ছেলেমেয়েরা অলরেডি ওরা মাইন্ড সেট আপ করে নেয় যে আমি এটা নিয়ে পড়বো, এটার মধ্যে এই ফিউচার আছে, এটার মধ্যে এই ফিউচার আছে, করে নেয়। ফলে অত ভাববারই দরকার নেই, বাবা মাদের অত চিন্তা করারই দরকার নেই, ওদের উপর ছেড়ে দিন, খালি পড়াশোনাটা সঠিকভাবে করুক, বাজের দিকে যাতে না যায়, বাজে নেশার দিকে যাতে না যায়, এটা লক্ষ্য রাখুন। আপনার ছেলের বা মেয়ের লাইফ অটোমেটিক ওরা নিজেরা তৈরি করে নেবে। আর তুমি বাচ্চাদের গান বাজনা করার ক্ষেত্রটাকে কি বলবা? এখনই না, আমি বলছি যে এটা খারাপভাবে নেবেন। আমি যারা খেলাধুলাও করে এবং যারা গান বাজনাও করে তাদেরকেও আমি বলি
দরকার, দুটোই দরকার, গান বাজনাও দরকার, খেলাধুলো সব দরকার, কিন্তু এটার মধ্যে এমনভাবে ঢুকে যাচ্ছে না, একটু যারা একটু ভালো গান করে বা যারা একটু ভালো খেলে তারা সম্পূর্ণ সময়টা নষ্ট করে দিচ্ছে খেলায়, সম্পূর্ণ সময় নষ্ট করে দিচ্ছে গান বাজনায়। কিন্তু আলটিমেটলি আমাকে তো প্রফেশনালি কিছু ভাবতে হবে, ঠিক, শরীরটা, বডিটা, হ্যাঁ, সংসারটা তো চালাতে হবে। সংসার চালাতে হবে তো। তাহলে আমি যদি গান বাজনা করে সেই ধরনের একটা জায়গায় না পৌঁছতে পারি, তাহলে আমার লাইফটা শেষ। আমার দেখা এরকম প্রচুর খেলোয়াড় আছে এবং প্রচুর গায়ক আছে যারা এই মুহূর্তে আর কি সমাজের একেবারে এমন একটা জায়গায় আছে, লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ওটা থাকবে, গান ভালো লাগার বিষয়, ঠিক আছে, চলো খেলাধুলা অবশ্যই করতে হবে, মাঠে থাকতে হবে, কিন্তু ওটাকে নিয়ে একদম যে আমার সম্পূর্ণ সময় নষ্ট করে সেটা করা যাবে না। রাইট, তার মানে আমি ঠিক প্ল্যানিং নিয়েছি, একদম যাদের প্রফেশনের ব্যবস্থা হয়ে গেছে তাদেরকে গান শিখতে একদম সহজ একদম হবে। একদম অলোক, অলোক যেটা করছে এটা একদম আমি একদম সাধুবাদ দিচ্ছি ওকে, অলোককে, যে হ্যাঁ গানটা কখন দরকার বলুন তো, এই যে আমরা যারা এখন আছি না, আমাদের এই সময় আমি তো ছোটবেলা থেকে গান টান নিয়ে কোনোদিনই কিছু করতাম না। আমি এই যে লকডাউনে এসছে, লকডাউনের সময় ঘরে তো কাজ করার কিছু ছিল না, তা তখন কি করতাম, এই যে কারাওকের মাধ্যমে ছোটোখাটো একটু একটু গান গান করতে 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 আজকে দু একটা গান আমি এদিক ওদিক গাইতে পারি আর কি। তা একটা জিনিস আমি রেজাল্ট পেয়েছি, গান করার দরুন ভালো হোক মন্দ হোক আমার মনটা ভালো থাকতো। দিনের শেষে যখন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরতাম, ফেরার পরে আমি যদি একটু গানটা নিয়ে বসি, তখন মনে হয় যে আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। এটা এটা কিন্তু তার মানে একদম এস্টাবলিশড হওয়ার পর মিউজিক হচ্ছে ওষুধ। ওষুধ, ওটাকে আমি মিউজিকটাকে চিনি। ওষুধ হিসেবেই ওষুধ আপনারা হিসেবে নিন, নেবেন। মিউজিকটাকে প্রফেশন হিসেবে আমিও ব্যক্তিগতভাবে বলবো হুম, দরকার নেই আর। হুম। এনিওয়ে, যারা মিউজিককে প্রফেশন হিসেবে নিয়েছেন তারা থাকুন, আমি থাকুন। তাদেরকে বলছি না, কিন্তু এই জায়গাটাতে আমিও ভীষণ একমত হয়ে গেলাম। যাই হোক, এই আলোচনা আজকে খানিকটা মানে পজ করলাম আজকের জন্য, আগামীতে রঞ্জন দাকে আবারও জোর জবরদস্তি গলা ধরে একদম চেপে দিয়ে চলে আসবো আবার। চেপে নিতে হবে। টাটা। নমস্কার।